একটা প্রসঙ্গ বারবার আসছে, অনেকেই প্রশ্ন তুলছেন ল কলেজে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে আমাদের রাজ্যের মুখ্য প্রশাসনিক কর্ত্রী যিনি তিনি নীরব কেন? সর্বস্তরে প্রশাসনের প্রধান হিসেবে তার প্রতিক্রিয়া নেই কেন তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বিরোধীরাও সকলে মিলে একই প্রশ্ন তুলছেন যে কেন তিনি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। কারণ এটা তো ঘটনাই যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি, পুলিশ দপ্তর তার হাতে, প্রশাসন বা আইন শৃঙ্খলা ঠিক রাখবার দায়িত্ব তার হাতে। যদিও আমরা জানি যে এই রাজ্যের সমস্ত কিছুই তারই হাতে, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, তৎসত্ত্বেও এক্ষেত্রে তিনি নীরব কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন তিনি সরব বা বান্ময় হয়েই বা কি করতেন। তিনি এই ধরনের ক্ষেত্রে যে যে মন্তব্য এর আগে বিভিন্ন ঘটনায় করে এসেছেন তাতে কি আদৌ মনে হয় তিনি মুখ খুললে সদর্থক কিছু বেরোতো? একটুখানি লক্ষ্য করে দেখো, এই মুখ্যমন্ত্রী সরকারের মুখ্যমন্ত্রী যদি জনগণকে বলেন, তাহলে তার শুরু যখন হয়েছে, তার আমার কাছে শাসক দল নেত্রী শাসন শুরু হয়েছে যখন থেকে, শাসক দল তো শাসনই বোঝে না গণতান্ত্রিক ব্যবস্থাপনা। তো সেই শাসন শুরু হয়েছে প্রথম মনে করে দেখো তো, কার হত্যা দিয়ে শুরু হয়েছে? প্রথম বরুণ বিশ্বাস। গত 5ই জুলাই চলে গেল যে 5ই জুলাই তাকে হত্যা করা হয়েছিল। একজন আদর্শ মানুষ, আদর্শ শিক্ষক, মনুষ্য জাতির নীরব কাজ করে যাচ্ছিলেন এমন একজন দিশা। তিনি প্রতিবাদী নন, তিনি প্রতিবাদী ভূমিকায় কাজ করেননি, তিনি নয়, সে আমি তাকে চিনতাম, সে কাজ করেছে অন্যায় রুখে দিতে চেয়েছে। যখনই দেখেছে শাসক দল কোনো অন্যায় করছে এবং সেটা জনস্বার্থঘাতী, তখন সে প্রতিরোধ করার চেষ্টা করেছে, প্রতিবাদ করে মঞ্চ ফাটানো, যেটা আমরা এখন করি সকলে, সেটা তিনি করেন, সে করেন। তো এই 5ই জুলাই তাকে তার বাড়ির যাওয়ার রাস্তায় গোবরডাঙ্গা স্টেশনে হত্যা করা হয় কিশোরকে দিয়ে, নাবালককে দিয়ে, খুব পরিকল্পিত। এই যে কৌশলের কথা তুমি বলছো না, এই কৌশলটা কিন্তু অবলম্বন করা হয়েছে সে একেবারে শাসন ক্ষমতায় আসার প্রথম থেকে। তারপরে যে ঘটনা, অনেকগুলো ঘটনা মাঝে মাঝে ঘটে গেছে। এই যাকে দিয়ে মারা হয়েছিল বরুণ বিশ্বাসকে, তার মতন মানুষ, বরুণ বিশ্বাসের মতন মানুষ এই সময়, বর্তমান সময়ে খুঁজে পাওয়া খুব কঠিন। তার বেতনের সমস্তটাই, শিক্ষক, অত্যন্ত বিখ্যাত স্কুলের শিক্ষক, বেতনের সবটাই তিনি ব্যয় করতেন গরিব মানুষদের জন্য। 15 দিনের মধ্যে শেষ হয়ে যেত। এরকম মানুষ কে আছে? খালি প্রতিবাদ করে বেড়ায় না, অভাবী মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এবং যখন দেখেছে যে সরকার যাদের হওয়ার কথা তারা যখন জনস্বার্থঘাতী কাজ করছে, সেখানে ওই জল, সে আরুণির জল জল দিয়ে ক্ষেত দিয়ে জল যাচ্ছে, তখন সে শুয়ে পড়ে যেরকম জল আটকাবার চেষ্টা করেছে, আমরা সংস্কৃত গ্রন্থে পড়েছি, বরুণ বিশ্বাসও তাই করেছিলেন। তো আমি বরুণ বিশ্বাসের কথা উল্লেখ করলাম এই জন্যে যে সে সঠিক ভূমিকা গ্রহণ করেছিল। সত্যি সত্যি শাসক দল যখন জনস্বার্থঘাতী কাজ করছে জমি নিয়ে তার স্থানীয় কৃষকদের, তখন সে ওই পিঠ দিয়ে বা দেহ দিয়ে জল আটকাবার মতো কাজ করছে। সে ওই দিয়ে প্রতিবাদ 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 করে, তো তাকে হত্যা করা, সেটা শুরু। অর্থাৎ এই যে কৌশল তুমি কথাটা ব্যবহার করছো, ইনি কৌশল না বলে আরো একটুখানি খারাপ অর্থে ব্যবহার করা যায়, স্থূল অর্থে ষড়যন্ত্র কথাটা বললে বোধহয় আরো সঠিক হয়। ষড়যন্ত্র করতে পারে, তার ক্ষমতা তখন তিনি সদ্য পেয়েছেন, ক্ষমতার অপ্রতিহত গতি পথে যারাই বাধা হবে তাদেরকে তিনি মৃত্যুর মুখে ঠেলে দেবেন। একেবারে হত্যা, হয় নির্যাতন নয় হত্যা, নির্যাতনের থেকে হত্যার দিকে তার ঝোঁকটা বেশি। তো আমার মনে পড়ে ওকে দিয়ে শুরু হয়েছিল, তারপর প্রধান যে হত্যা। আমি এখানে একটু মীরাতুতি এখানে বলি যে আপনি যেহেতু বরুণ বিশ্বাসের কাজের সঙ্গে ছিলেন, কোথাও কি এমনটা যে বরুণ বিশ্বাস ওনাদের জন্য, মানে বর্তমান শাসকের জন্য বিপদ হতে পারে, এটা মনে করেই তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার সততা স্পষ্টতই। এবং সেই ব্যক্তিটির নাম হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি
এদের দলদাস হয়ে কাজ করছিলেন। ওইখানে জমিতে কৃষকদের ক্ষতি হতো, সেই রকম কাণ্ড তিনি ঘটাচ্ছিলেন। বিস্তারিত যাচ্ছি না, তাহলে আমরা একটু সরে যাব, বিস্তারিত দরকার নেই। আমি বরুণ বিশ্বাসের সঙ্গে কাজ করতাম না, কিন্তু বরুণ বিশ্বাসকে চিনতাম, এবং আমি ওর কাজের সময় আমি মহিলা কমিশনের সদস্য ছিলাম, সিপিএম আমলে সদস্য ছিলাম বলে আর একটু ভালো করে জানি, আর ওকে আমি ব্যক্তিগতভাবেও চিনতাম। ওর সঙ্গে কাজ করেছি, এইটা বলার মতন, কি বলবো, আহ, বলার মতন কৃতিত্বের অধিকারী বা একদম। কৃতিত্ব লাভের অধিকারী আমি নই। সে যা কাজ করতো, আমার বাবা সেরকম কাজ করতেন, আমি ততটা পেরে উঠিনি। হয়তো ওই পথের প্রতীক খানিকটা চেষ্টা করে আমার বেতন বা আমার অর্জনে যতটা সম্ভব যাদের নেই তাদের মধ্যে দেওয়া যায় চেষ্টা করি, কিন্তু বরুণের মতন খুব কঠিন কাজ, বা আমার বাবা করতেন, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, বিশ্বাস করি মানে দেখেছি। তো বরুণের হত্যা, তারপরে যেটা খুব উল্লেখ করার মতন হত্যা, এই ষড়যন্ত্র করে এই নেত্রী করেছেন, শাসক দলের নেত্রী, সেটা হচ্ছে আনিস খান। দরিদ্র ঘরের ছেলে, প্রতিবাদ, সে কিন্তু প্রখর প্রতিবাদী করছিল, অত্যন্ত শিক্ষিত দরিদ্র ঘর থেকে উঠে আসা, এবং প্রখর প্রতিবাদী ছেলে। কোনো কথা মানে লুকিয়ে ছাপিয়ে বলার মতন তার অভ্যাস ছিল না। আমি তাকে দেখেছি, অত্যন্ত তেজি দৃপ্ত। সেই ছেলেরও মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, পৃথিবী থেকে সরিয়ে দিয়ে, সেটাও একেবারে তার বাড়িতে গিয়ে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে। তো সেটাকে কি আর কৌশল বলবো? আমি তো, তুমি ভদ্রভাবে ছেলে মানুষ, তুমি কৌশল বলছো, আমি আরেকটু তীব্রতায় বিশ্বাসে আমি বলছি ষড়যন্ত্র। তো সেই ষড়যন্ত্র আস্তে 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 কোথায় নিভে যাওয়ার কথা, যত ক্ষমতা পাচ্ছে তত বেশি সেগুলো নরম হয়ে আসার কথা। সেই ক্ষমতাকে ব্যবহার করার তেজটা ওনার দিক থেকেও এক ধরনের তেজ, যেটা উনি ষড়যন্ত্র করে করতেন। তা না হয়ে দেখা যাচ্ছে সেই রক্ত, যেন রক্ত লোলুপরা, যেসব প্রাণী রক্ত লোলুপ, যত রক্ত পায় তত আরো রক্ত খেতে চায়, এটা আমরা শুনেছি। ক্ষমতা লোলুপ যারা, তাদেরও বোধহয় তাই হয়। ক্ষমতা যত পায় আর হত্যা করে যখন প্রতিরোধ না পায় সেভাবে, আরো বেশি ক্ষমতা লাভের পথে সেগুলো প্রক্রিয়া হয়ে যায়, তখন তারা আর থামতে জানে না। যেরকম আমরা বর্তমান সময়কালে দেখলাম, সরকারি হাসপাতালে চিকিৎসারত, অত রাত্রে চিকিৎসারত নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে খুব কষ্ট করে উঠে আসা মেয়ে, চিকিৎসক, পরিপূর্ণ চিকিৎসক হওয়ার পথে তাকে হত্যা করা হলো, এবং সেটাকে ধর্ষণ বলে চালিয়ে দেওয়া হলো, এবং সেটাকে সিভিক ভলেন্টিয়ারদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। এগুলো ষড়যন্ত্র। তারপরে ঘটনা, এটার বাড়াচ্ছি না, তারপরে ঘটনা, এই শাসক দলেরই দলদাসরা প্রবল উল্লাস করছে রাস্তায়, জিতেছে বলে। সেই উল্লাসের বলি হলো একটি শিশু কন্যা। কন্যারাই বেশি হচ্ছে, এটা বলা যাবে না, কারণ বরুণ বিশ্বাস, আনিস খান, এরা তো, এদের হত্যা হচ্ছে, আর শিশু কন্যার হত্যা হলো কোন অপরাধে বলে তো? সে কি রাজনীতি করছিল? হ্যাঁ, সেখানেও রাজনীতি খুঁজে পাওয়া যাবে। তার পরিবার ছিল বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে, একদম শোনা যাচ্ছে, সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু শোনা যাচ্ছে। তো সেই অপরাধে শিশু কন্যাটির হত্যা ঘটে গেল। উল্লাসটা এমন উল্লাস, মানুষকে মানুষ না বানিয়ে অমানুষ বানানো হচ্ছে। তারপরের এই ঘটনা হলেই ল কলেজের ছাত্রী নির্যাতিত হব। শুধু নির্যাতন মানে কি, গণধর্ষণের মতো নির্যাতন তো আর হয় না কোনো মানুষের উপরে। মানুষ আমি বলছি মহিলা মানুষ, তার উপরে গণধর্ষণ যদি ঘটে, তো সেই নির্যাতনের মতন নির্যাতন বোধহয় হত্যা করলে অনেক বেঁচে যায় মানুষ। গণধর্ষণের যন্ত্রণা হত্যারও অধিক, মানে প্রাণ নাশেরও অধিক যন্ত্রণা বলে আমার মনে হয়। প্রাণ নাশ হয়ে গেলে তো মিটে যায়, আর এই যন্ত্রণা সারা জীবন বহন করতে হয়। সেই মেয়ে, শুনছি এখন আজকের খবর হচ্ছে, ট্রমার মধ্যে রয়েছে, সামনে পরীক্ষা, সে বুঝতে চাইছে না। সকল তাকে মহিলা কমিশন থেকে বলা হচ্ছে যে কেন সব নিরাপত্তা দেওয়া হবে। এদের কাছে এরকমই। আর আমি অধ্যাপকতা করেছি, শিক্ষকতা করেছি, আমার তখন মনে হচ্ছে সে তো প্রস্তুতিও নিতে পারেনি, পরীক্ষায় বসার প্রস্তুতি নিতে পেরেছে, তার উপর যা গেছে। সে কতদিন থেকে নির্যাতিত হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে নির্যাতিত হচ্ছে।
সে পড়েছে, পড়তে পেরেছে, অধ্যয়নের মধ্যে ঢুকতে পেরেছে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পেরেছে। অতএব সেদিক থেকেও সে পরীক্ষার বসতে না পারার মতন মানসিকতাটা তৈরি হয়েছে। কিন্তু আমাদের এখন রাজ্য মহিলা কমিশনও রয়েছে, আমিও একসময় এই কমিশনে ছিলাম গত সরকারের আমলে। তো তারা ওই রকম করেই দেখে, সবকিছু ওপর থেকেই দেখে, যার জন্য আমি ছেড়েও দিয়েছিলাম। ওপর থেকেই দেখে যে আমরা তো সর্ববিধ উপায় অবলম্বন করছি, কিন্তু তারা এটা করতে পারছে না। তো রাজ্যটাকে যৌন নির্যাতনের হাত থেকে রাজ্যের মেয়েদের রক্ষা করা কিন্তু কমিশনের কাজ, সেই প্রতিরোধ ব্যবস্থাগুলো করা, কিন্তু সেটা তারা করে না। এরকম ঘটে গেলে গিয়ে তাকে বলছে যে ট্রমা থেকে উদ্ধার করা মুশকিল, সিদ্ধান্ত তার নিজের, সে যদি পরীক্ষা দেয় আমরা নিরাপত্তা দেব। এগুলো কি কতখানি সংবেদনশীলতার অভাব থাকলে এই ধরনের কথা বলে, সিদ্ধান্ত তার, আমরা নিরাপত্তা দেব। তার যন্ত্রণা, তার কষ্ট, তার প্রস্তুতিহীন সময় যে কাটলো তার, সেসব দিকে দেখার মতন মন এদের নেই। শেষ করবো এই কথা বলে যে এই ল কলেজের ছাত্রী, ল মানে কি আইন, ছাত্রীর উপর এই হেনস্থা চলছিল ধারাবাহিকভাবে। আর ল কলেজে তাহলে কি শেখানো হয়? ল কলেজে প্রাক্তন ছাত্র ওখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকতে পারে, প্রাক্তন ছাত্র ওখানে দৌরাত্ম করতে পারে, প্রাক্তন ছাত্রের হাতে সিসিটিভি লাগানো হবে কি হবে না তার কলকাঠি তার হাতে। চিন্তা করে দেখো কত সুন্দর ষড়যন্ত্র, কত সুন্দর তোমার ভাষায় কৌশল অবলম্বন করা হচ্ছে। তো আমরা দেখছি, আমি এখন এই কথাটা বলে শেষ করব, এই কৌশল দেখতে দেখতে এখন আমার এই মুহূর্তে মনে হচ্ছে, এই যে তুমি বলছো নীরবতা যখন কৌশল, এই কৌশলটা আমি একদিকের দিক দিয়ে ভাবছিলাম, তোমার সঙ্গে তোমাকে বলতে বলতে আর একটা দিকটা আমার মাথার মধ্যে এলো। একদিকে ভাবছিলাম সামনে নীরবতাটা নির্বাচনের জন্য, নির্বাচনটার প্রধান লক্ষ্য, নির্বাচনের সময় এমন কিছু তিনি বলবেন না যে বলাতে কোনো নির্বাচনের পথ থেকে তিনি সরে যেতে পারেন নির্বাচনে সাফল্য লাভের পথে, এটা প্রধান লক্ষ্য। তাই নীরবতায়, মৌনতায় সম্মতির লক্ষণ নয়, নীরবতাটা অত্যন্ত চাতুর্যের লক্ষণ বলে আমি মনে করি, বুদ্ধিমত্তা নয়, চাতুর্য। আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটা সম্ভাবনার কথা। উনি যেভাবে যে পদ্ধতিতে রাজত্ব করছেন, গণতন্ত্র নয়, গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করেন না, রাজত্ব করছেন, সেই পদ্ধতি এমনও হতে পারে নীরব থাকার ফলে সময়ে তিনি হয়তো অন্য আর একটা ষড়যন্ত্র ব্যবস্থা করছেন যেটা ঘটিয়ে দেবেন। তাতে এই যে সংবাদ মাধ্যমগুলো মুখর হয়েছে কেবল ল কলেজের গণধর্ষণ ব্যাপারে, সেটা আবার উল্টে যাবে, মানে পিছনে সরে যাবে, আর একটা ঘটনা ঘটানো হবে, যে ঘটনা নিয়ে সংবাদ মাধ্যম মুখর হবে, আর উনি নির্বাচনের সাফল্য কোন পথে আসতে পারে সেই ব্যবস্থাগুলো সুন্দরভাবে গুছিয়ে নেবেন। এমন হলেও হতে পারে, এমনটি সম্ভব। তার কৌশল, তার ষড়যন্ত্র, তার ভাবনাগুলো এমন পথেই চলে। আমাদের খুব দুর্ভাগ্য যে এমন একটা ব্যক্তিকে আমরা রাজ্যের মাথার উপরে পেয়েছি যার ভাবনাগুলো সৎ পথে চলে না, সদ্ভাবনা নয়, অধিকাংশই সবটুকুই কুভাবনা। যদি আপাত দৃষ্টিতে কোনো ভাবনা সদ্ভাবনা বলে মনে, তাহলেও তার লক্ষ্যটা, সেটা প্রক্রিয়া মাত্র, লক্ষ্যটা অসৎ কোনো লক্ষ্য সাধনের জন্য আপাত দৃষ্টিতে সদ্ভাবনার আশ্রয় নিচ্ছেন। এর নীরবতাটা তেমনও হতে পারে। মনে হচ্ছে অত্যন্ত সদাশয় মানুষ, এখন আর কি কথা বলবেন, লজ্জায় বলতে পারছেন না তাই নীরব রয়েছেন। আমার মনে হচ্ছে তা নয়, এই নীরবতার সময়কালে তিনি এমন ব্যবস্থা করছেন যে ব্যবস্থা, এই যে আজকে সংবাদ মাধ্যম মুখর হয়েছে ল কলেজে গণধর্ষণ, সেটাকে ভুলে গিয়ে আর একটা সেই ঘটনা নিয়ে পড়বে, এবং তার মধ্যে তিনি নিজের কাজটি গুছিয়ে নেবেন, নির্বাচনে সাফল্য লাভের জন্য যে কাজ গোছানো সেগুলো তিনি করবেন। আমার ক্ষুদ্র বুদ্ধিতে এমন মনে হচ্ছে, অনুভব ভুল হতে পারে, কিন্তু অন্যায় কথা বলছে এটা আমি স্বীকার করব না, সেটাই তার পদ্ধতি বলে আমি মনে করি।